ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল। রানুর বর্দি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। এই শাড়িটা না কাউকে দেওয়া যায় না, এটা আমি কাউকে পরতে দিইনি, এটা না খুব ইমোশন। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন আমি স্কুলে বসে আছি আর সারাদিন ধরে যা যা করবো সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেছে আর একটা সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল। তো এই যে আজকে সব কৌটোগুলো পরিষ্কার করলাম। মাসে একবার করে করতেই হয় আমাকে, কারণ এগুলোর মধ্যে আপনারা দেখেছেন আমি মশলা রাখি। আর এই কাচের বয়ামে যদি আপনি মশলা রাখেন না, মশলার গুণগত মানটা না বজায় থাকে আমি দেখেছি। আর খুব সহজে ফাঙ্গাস হওয়া বা নেতিয়ে যাওয়া এগুলো কিন্তু হয় না। তো সেই জন্য আমার কাজ হলো মাসে একবার কি দুবার এই সব কৌটোগুলো পরিষ্কার করা, শুকিয়ে মুছিয়ে রান্নাঘরটা একদম ঝকঝকে তকতকে করে আবার যেখানে যা জিনিস আছে সেগুলো রেখে দেওয়া। তো সকাল থেকে আমার কাজ শুরু। আজকে স্কুল আছে, স্কুল যাব। আর মেয়ের না এখন কলেজ ছুটি চলছে, কারণ ওর 8 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা, সেই জন্য। আর মার এখনও শরীরটা ঠিক হয়নি, মা এখনও নার্সিংহোমে আইসিইউতেই ভর্তি আছে। দাদা যাচ্ছে, আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। মানে আমি যেতেই পারি আর কি, যেতে পারছি না, আমারও তো দম নেই, হিম্মতও নেই। কারণ মায়ের সামনে ফেস টু ফেস হওয়া, মাকে ওই অবস্থায় দেখা, এটা আমার পক্ষে মানে মেনে নেওয়াটা খুব অসম্ভবের ব্যাপার। আর যাই বা আমি যাচ্ছিলাম, দাদা আমায় বললো না তুই এখন যাস না, কারণ তোর মনটা খুব খারাপ হয়ে যাবে, তুই পারবি না, তুই এত ইমোশনাল সেন্টিমেন্টাল। তো ঠাকুরের কাছে দুবেলা মায়ের জন্য প্রার্থনা করছি যে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। আপনারাও অনেক প্রার্থনা করেছেন। তো যাই হোক, এই যে আমার কাজ চলছে। আজকে এই রান্নাঘর পরিষ্কার করে তারপর আলমারিটাও পরিষ্কার করব। জানেন তো, স্মৃতি না খুব বেদনাদায়ক। আমি আজকে সকাল থেকে আমার বিয়ের দিনটা মনে পড়ছে। আর কত যে ঝক্কি ঝামেলা করে আমার বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজের বিয়ে, বুঝতেই পাচ্ছেন ঘটিয়ার বাঙালির বিয়ে কি হতে পারে সেই বিয়েতে। তো যাই হোক, সব হার্ডেল রেস টপকে আমাদের বিয়েটা হয়েছিল। সে এক মজার গল্প, কোনো দিন একদিন করা যাবে আর কি, আজ সে দিনটা নয়। তো এই যে সমস্ত মশলাগুলো সব ঢেলে পরিষ্কার করে রান্নাঘর আমি কিন্তু ঝকঝকে তকতকে সকালের মধ্যেই করে নিয়েছি। পাক্কা 45 মিনিট আমার টাইম লাগলো, সব একদম নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, রান্নাও আমার হয়ে গেছে। দেখুন আমি কি কি রান্না করেছি। আলু পটলের তরকারি, তারপরে করেছি মুড়ি ঘন্ট, মাছের কালিয়া, আম দিয়ে ডাল, আমের চাটনি আর দুহারি ভাত। এগুলো আমার রেগুলারই করতে হয়। করে এবার আমাকে স্কুলে দৌড়তে হবে, কাজ আছে যেখানে, সেটা তো যেতেই হবে। দেখুন তো আমের চাটনির কালারটা কেমন হয়েছে। যাই হোক, আমার মেয়ে আমার চাটনি ছাড়া চলে না। আর এই যে আমার ছানাপোনাদের খাবার সব হয়ে গেছে, স্কুলে ক্লাস স্টার্ট হয়ে গেছে, স্কুল করছি। আর প্রচণ্ড গরম, স্কুলে আসতে গিয়েও খুব কষ্ট হচ্ছে। স্কুলের সামনে না এই আখওয়ালাটা প্রায় আসে, আমরা এই আখওয়ালার থেকে আখ কিনে খাই। তো আমার শর্ট ভিডিওতে দেখবেন যে আমি এর সাথে কী করেছি। খুব ভালো এই আখওয়ালাটা, আর ওনার কাছে আখ খুব মিষ্টি লাগে। আমাদের মেন অফিসে যেতে হবে। আমাদের যে ম্যাডাম তিনি ফোন করেছেন, আমাদের কিছু অফিসিয়াল কাগজ জমা দিতে হবে, মেন অফিসে যেতে হবে। তো আমি আর আমার টিচার যাব এখন। তো এখন একটু টিফিনটা করে নিই। ধনে পাতা 20 টাকা, অল্পই নেব। বাজারে সবজির কি দাম! এক আটি ধনে পাতা কটা বা পাতা দিল, বলে 20 টাকা। তাই দিলাম, দিয়ে কিনলাম। কারণ আজকে না একটু আলুর দম করবো ভেবেছি। আর আলুর দমে যদি আপনি একটু টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি না দেন না, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। আর শীতকালে তো সবজি খুবই ভালো ওঠে, কিন্তু গরমকালেও একটু সবজি ছাড়া চলে না আমার। তো ওই যে বাড়ির দিকে হাঁটা দিলাম। আর বাড়িতে এই যে সব খেতে বসে গেছে, জয়েন্ট ফ্যামিলির খাওয়া আর কি, সবাই একসাথে খাচ্ছে। এই দেখুন, আমিও খেতে বসবো এক্ষুনি আর কি। আর ওই যে খাচ্ছে সব, আমার মেয়ে পড়ছে, এই পরীক্ষার পড়া। পরীক্ষা এসে গেলে মাথা আর তোলে না, কি মন ভাবা যায়। লোকসভায় জিতে নরেন্দ্র মোদী আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে চলেছে, টিভিতে সেটাই হচ্ছে বারবার। আজকে আলমারিটা গোছাতে গিয়ে না হঠাৎ করে না বিয়ের শাড়িটার দিকে নজর পড়লো। কি বলবো, কি যে ইমোশন, কি যে সেন্টিমেন্টাল।
ব্যাপার আপনাদের মনে হলো, আমার মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই এই যে আমার বিয়ের শাড়ি অরেঞ্জ কালারে, আর খুব ফর্সা ছিলাম জানেন। সবাই বলতো দেখতে নাকি ডার্ক সাইডে সুন্দরী ছিলাম। এখন আর কিছুই মানে বেঁচে নেই আমার। আর মানসিক একটা কষ্ট তো আছে, সেই জন্যই হয়তো বেঁচে নিই। এই যে বটল গ্রিন শাড়ি আর এই অরেঞ্জ কালারের শাড়িটা, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আর এইটা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এই দুটোই শাড়ি আমার বিয়ের শাড়ি। তো ভাবলাম চটজলদি আপনাদের একটু দেখিয়ে দিই আমার বিয়ের শাড়ি। একদিন না হয় আমার বিয়ের ফটো আপনাদের সাথে আলোচনা করব। আর আলমারির উপরে ওই যে কুকুর, বেড়াল, ছাগল, ওই সব পুতুল আমার মেয়েদের ছোটোবেলার সব। আর এই যে চলুন শাড়িটা দেখাই। এইটা আমার মা কিনে দিয়েছিল, নিজে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল, এখনও মনে আছে। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট থেকে মা এই শাড়িটা কিনে দিয়েছিল। লাল শাড়ি আমি পছন্দ করছিলাম, মা বলল না, এই অরেঞ্জ অরেঞ্জ কালারটা পর, তোকে খুব ভাল লাগবে, তোর গায়ের রং তো ফর্সা, দেখতে খুব সুন্দর লাগবে। তো মার কথাই, তখন তো আমরা সব মায়েদের কথাই শুনতাম, মায়ের কথা মেনে নিয়েছিলাম। মা শখ করে কিনে নিয়েছে। তখনকার দিনে শাড়িটার দাম 6,000 টাকা ছিল, আর কত ভারী ছিল। আর ভেতরে না অনেক কাজ আছে, যেদিন আমি খুলবো নিশ্চয়ই দেখাবো পুরো ভেতরটা। আর শাড়িটা বেশ সোনালি সোনালি কাজ আছে, আর পরলে না এত সুন্দর লেগেছিল আমাকে, কি বলবো। সবাই তাকিয়েছিল, সবাই বলছিল খুব সুন্দর লাগছে তোকে। তো যাই হোক, এটা আমার বিয়ের শাড়ি। সেই মা আমার নার্সিংহোমে, মনটা না ভারাক্রান্ত হয়ে গেল। কি দেখাচ্ছিলাম, এটা আমার বিয়ের শাড়ি। এটা দেখে বলবে কেউ এটা 6,000 টাকার শাড়ি? হ্যাঁ, এটা 6,000 টাকার শাড়ি, তখনকার দিনে দিদা আমায় কিনে দিয়েছিল রে। শাড়িটা পুরনো পুরনো হয়ে গেছে না, আসলে এটা আমার একটা ইমোশন, জানিস তো। বিয়ের শাড়ি কখনো কেউ মানে অন্য শাড়িগুলো অনেককে দিয়েছি, দান করেছি, এটা ওটা, মানে কেউ চেয়েছে বা পরতে নিয়েছে, ফেরত দেয়নি, এরকমও হয়েছে, ঠিক আছে। কিন্তু নিজের বিয়ের শাড়িটা না কাউকে দেওয়া যায় না, এটা আমি কাউকে পরতে দিইনি। এটা না খুব ইমোশন। ভেবেছি এটা আমার মেয়েকে দেবো, জানি না কাকে দেবো, ছোটো মেয়ে বা বড়ো মেয়ে, দুজনের মধ্যে একজনকে বিয়ের শাড়ি দেবো, একজনকে বউ ভাতের শাড়ি দেবো। তো এইটা আপনারা দেখেছেন আমার বিয়ের শাড়ি, কাঁচানো আছে খবরের কাগজ দিয়ে। মনে হচ্ছে যেন সেদিন আমি বউ হয়ে এসেছি। আর এটা আমার বউ ভাতের শাড়ি, এই যে শ্বশুরমশাই নিজে পছন্দ করে এই শাড়িটা কিনেছিল। দেখুন কত সুন্দর কাজ আগেকার দিনের শাড়িগুলোর, আর কত ভারী বেনারসিগুলো। এটা কখন পরেছিলে? এটা আমি বউ ভাতের দিন পরেছিলাম। আর যেটা অরেঞ্জ কালারের শাড়িটা দেখলি, ওটা দিদা দিয়েছিল, ওটা আমি বিয়ের দিন পরেছিলাম। এটা তো দাদু দিয়েছিল। তো যাই হোক, এবার সব তুলে রাখি। আর কত যেন মায়া না, হাত বুলিয়ে মনে হচ্ছে যে এই যেন সেদিন আমি বউ হয়ে এসেছি এই বাড়িতে। সব কিছু যত্নের থাক আমার আলমারিতে, মনের মণিকোঠায় বেঁচে থাক আমার স্মৃতিচারণগুলো। আজকে শাশুড়ি মা বানাচ্ছে আচার, মানে আম কেটে আচার, খুব ভালো ভালো আচার আমার শাশুড়ি মা বানাতে পারে। আগেকার দিনের লোক তো, সময়ও থাকে আর করেও, সারা দুপুর বসে বানিয়েছে। আর এই যে একটা কৌটো দিয়েছি ছোট্ট, বলেছি আমার কলিগের জন্য একটু দেবেন। আর এই যে ওনার পরীক্ষা সামনে 8 তারিখে, তাই কিছু বলছি না, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করছে, দাও মা প্লিজ, আরও ভালো আমি করে পড়বো। তো ঠিক আছে, নাও, এখন পরীক্ষার পর সব বন্ধ। তো এই যে গার্লিক ব্রেড আনিয়েছে। তো এবার আমি শেষ করতে চলেছি। সারাদিন ধরে যা যা করেছি সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আজকে মায়ের খবর এখনও অবধি যা আপডেট পেয়েছি, মা সেম স্টিল সেই পজিশনেই আছে। মায়ের কোনো মানে উন্নতি হয়নি। আপডেটটা যেটা পেয়েছি যে মা এখনও কথা বলতে পারছে না, চোখও মেলেনি, মা একটা কোমা মতো হয়ে পড়ে আছে, আইসিইউতেই আছে। তো এই গত 3 দিন ধরে আমি আর মাকে দেখতে যাইনি, কারণ আমার মধ্যে সেই শক্তি নেই মাকে দেখায়। আর আমার দাদা যাচ্ছে ডেলি,
তো ভগবানের কাছে প্রার্থনা করি মা যেন তাড়াতাড়ি ফিরে আসে আমার কাছে। আর মনটা এই জন্য সবসময় ভালো থাকে না মায়ের জন্য, যা কিছু করি মনে জোর রেখে করি। আর মাকে তো বলেছি, আপনাদের ইউটিউবের কথা বলেছি, তাই মনে জোর রেখে করি যে আমাকে তো কাজটা করতেই হবে। তো এদিকেও মনটা পড়ে আছে মায়ের জন্য। আর আজকে সারাদিন এইগুলোই করেছি, যা যা করেছি আপনাদের সামনে ডেইলি ব্লগ হিসেবে উপস্থাপন করেছি। আর এটা তো জানেন, মেয়েদের বিয়েটা না একটা ইমোশন। জন্ম, মৃত্যু আর বিবাহ, এটা কেউ বলতে পারে না কার কখন কোথায়, মানে কোন টাইমটায় লেখা আছে আর কার সাথে লেখা আছে। তো আমার ভাগ্যে এটাই ছিল। আর এই যখন আলমারি গোছাতে চাই, বিয়ের শাড়িটা দেখি, আজকে যেমন দেখলাম আলমারিটা গোছাতে গিয়ে হঠাৎ করে, তখন আমি খুব ইমোশনাল হয়ে পড়লাম যে হ্যাঁ, অনেকটা বছর তো কেটে গেল। আর এই শাড়িটা পরেই আমি প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, সব স্মৃতিগুলো মনে পড়ে আর কি। আর শ্বশুরও যে শাড়িটা কিনে দিয়েছিল, বেনারসি শাড়িটা, বউ ভাতের দিন পরেছিলাম, বেনারসিটা পরেছিলাম। হ্যাঁ, দেখে তখন সব ওই সব সেই টাইমটা কি কি হয়েছিল, কি কি ঘটনা, সব কিছু মনে পড়ে আর কি। তবে স্মৃতি বড়ই বেদনাদায়ক, এটা তো আপনারা জানেনই। পুরনো কথা মনে পড়ে, তো পুরনো কথা মনে পড়তে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শাড়িটা শেয়ার করি, একদিন বিয়ের ছবিও শেয়ার করব নিশ্চয়ই আপনাদের সাথে। মা ফিরে আসুক, এটাই আমি চাই, আপনারাও প্রার্থনা করছেন। আর সামনে মেয়ের পরীক্ষা 8 তারিখ থেকে, 3rd ইয়ার ফাইনাল। তো সেটার জন্য মানে একটু টেনশনেও আছি। তো প্রিপারেশন ভালোই হয়েছে, রেজাল্টও ভালোই করে, তবু ওর শরীরটা তো ভালো নেই, আপ ডাউন চলছে। সেজন্য একটা চিন্তা আছে যে ভালোভাবে 3 ঘন্টার পরীক্ষাও দিতে পারবে, যাতে পারে, সেটার জন্য একটা মানে প্রস্তুতি চলছে, ডাক্তারও দেখিয়েছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আর কি বলবো, মেয়েদের ভাগ্যটাই এরকম, কখন কার জীবনে কি হতে পারে কেউ বলতে পারে না। তবে এটা ঠিক, আমি আজ বিশ্বাস করি এই বয়সে এসে প্রত্যেকটা মেয়েকে না নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা মেয়ের মা বাবাকে বলছি, যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ নিজের মেয়েকে বিয়ে দেওয়ার আগে কোনো একটা কোর্স করে বা কিছু করে মেয়েকে কিন্তু একটুখানি দাঁড় করিয়ে দেবেন, যাতে মেয়ে চাকরিরত হয়। কারণ এখন আর ওই হাউসওয়াইফের কনসেপ্টটা নেই, আমাদের সময়ও ছিল, কিন্তু এখন এত ডিভোর্স বেড়ে গেছে বা এত কিছু মানে সেপারেশন হচ্ছে, এত কিছু সমস্যা, এত কিছু মানে পরকীয়া বেড়ে গেছে। অনেক ফ্যামিলি আমি স্ম্যাশ হতে দেখছি, অনেক ফ্যামিলি ধরুন এক পক্ষ মেনে নিল, এক পক্ষ ধৈর্য সহকারে অ্যাডজাস্ট করে নিল, আরেক পক্ষ করলো না, তাতেও সংসারটা টিকে যায়। কিন্তু দুদিকেই যদি টালমাটাল চলে না, তাহলে সংসারটা টেকে না। তো একজনকে সাফার করতে হয়, কষ্ট করতে হয়, আর আরেকজন সেটা করে না। তো করে না, কিন্তু সংসারটা বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় এখন মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। কার কী হবে কেউ জানে না। আমি আমার মেয়েদের সেটাই ঠিক করেছি যে যতক্ষণ ওরা চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াবে, আমি কিছুতেই ওদের বিয়ে দেবো না। বিয়েটা তো একটা ভাগ্যের ব্যাপার, হবেই একদিন, কিন্তু তার আগে আমি ওদের আগে নিজের পায়ে দাঁড় করাবো। এটা একদম আমার মানে প্রতিজ্ঞাবদ্ধ আমি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তবে ভিডিওটা শেষ করার আগে একজন সাবস্ক্রাইবারের লেখা আমার খুব মন ছুঁয়ে গেছে। প্রত্যেকেই আমার কমেন্ট লেখেন, আমাকে ভালোবাসেন, তারপরে প্রত্যেকে ভিউজ করে দেন, সেজন্য অজস্র ধন্যবাদ। কিন্তু কারো লেখাটা না, প্রত্যেকের লেখাটা পড়তে ইচ্ছা করে ঠিকই, কিন্তু এই 10 মিনিটের ভিডিওতে তো পড়া সম্ভব না। তবে আজকে একজনের লেখা আমি পড়ছি, তার নাম হচ্ছে তন্দ্রা ভট্টাচার্য। উনি লিখেছেন, ইউ আর সো বিউটিফুল বাট স্টিল উই অল নিড কেয়ার। আমিও এভরিডে তোমার ব্লগ দেখি, মি অলসো আ স্কুল টিচার। সব সময় কমেন্ট করা পসিবল হয় না। টেক কেয়ার অফ ইউর ডটার, ভালো থেকো। অনেক ধন্যবাদ তন্দ্রা ভট্টাচার্যকে। অবশ্যই আপনি আমার কলিগই হতে চলেছেন আর কি বলতে গেলে। তো
যাই হোক, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ব্লগ দেখুন, আপনার সাথেও আমার একটা সম্পর্ক আত্মার জড়িয়ে যাচ্ছে। আপনিও রানুর বর্দি এবং রানুর দুনিয়ার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন অলরেডি। অনেক অনেক ভালো লাগলো আপনার লেখাটা পড়ে। তো এটা তো ঠিকই, আপনারা কাজে ব্যস্ত থাকেন, সবসময় তো লেখা সম্ভব না, তবু যারা লেখেন বা লেখেন না প্রত্যেককে আমার ধন্যবাদ। তন্দ্রা ভট্টাচার্য, খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে, আমার মন ছুঁয়ে গেছে, তাই আপনার লেখাটা আজকে আমি এখানে পড়লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন রানুর বর্দির চ্যানেল।